নেশাগ্রস্ত মানুষ কখনো নিজের আয়ত্তে থাকে না। আমি বিষয়টা ভালো করেই জানি, সেই জন্যই চলে যাওয়াই ভালো আমার জন্য। এই মুহূর্তে শিশির সাহেব নিজের ভেতরে নেই, যে কোনো সময় কিছু একটা করে ফেলতে পারে। কথাটা ভেবে উঠে দাঁড়ালে উনি আবারও আমার হাতটা ধরে টান দিলেন, কিন্তু এবার আমাকে বসালেন না, সোজা শুইয়ে দিলেন বিছানায় আর আমার দিকে এগোতে লাগলেন। আমি ভয় পেয়ে গেলাম, নিজেকে ওনার থেকে ছাড়িয়ে উঠে যাওয়ার চেষ্টা করতে ব্যস্ত হয়ে বললাম, এসব কি করছেন আপনি? ছাড়েন আমায়। তোকে ছাড়ার জন্য তো বিছানায় ফেলিনি। হিয়া আমাকে ব্রেকআপ দিয়েছে, এখন ওর কমতি তুই পূরণ করবি, আমাকে আনন্দ দিবি। ওনার কথায় যতটা না ভয় পেলাম, ততটাই ঘৃণা হলো আমার। শিশির সাহেবের মতো লোকগুলোর জন্যই ভালোবাসার সম্পর্ক মানে শুধুই শরীরেরই টান। এদের মতো কয়েকটা ছেলে মেয়েদের জন্য আজ ভালোবাসা নামক শব্দটাই বিলুপ্তর দিকে। আমি ওনাকে ছাড়াতে ব্যস্ত হলাম, পারছি না। উনি সর্বশক্তি দিয়ে আমায় চেপে ধরেছেন, আমার ঠোঁটে প্রাণপণে এগোচ্ছেন, আর আমি ওনাকে আটকাচ্ছি আর চিৎকার করে করে বলছি, প্লিজ এমনটা করবেন না, ছেড়ে দিন আমায়, প্লিজ আমার পাশে আসবেন না, ছেড়ে দিন। ওই গাইয়া, ক্যাস ক্যাস করছিস কেন রে? ভুলে যাস না তোকে আমি বিয়ে করেছি, তোর শরীরে ছোঁয়ার যথেষ্ট অধিকার আছে আমার। আমার শরীরে ছোঁয়ার অধিকার আমি দেইনি আপনাকে। ছাড়েন আমায়, বাঁচাও। চিৎকার করিস না, তোকে বাঁচাতে কেউ আসবে না, তাই চিৎকার না করে আমার সাথে রেসপন্স কর। আমি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি, আর উনিও আমাকে জব্দ করার সমস্ত প্রচেষ্টা করে চলেছেন। অবশেষে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেই আমি, আর উঠে পালাতে লাগলে উনি আমার হাতটা পাকড়াও করেন। আমাকে আবারও বিছানায় ফেলতে চাইলে আমি হাতের কাছের ফুলদানিটা পেয়ে যাই আর ওনার মাথায় দিই একটা বাড়ি। সাথে সাথেই উনি মাথায় হাত দিয়ে ছিটকে পড়েন। আমার হাত কাঁপতে শুরু হয়। আমি এর আগে একটা ছোট প্রাণীও মারিনি কখনো, আর এনার মাথায় আঘাত করে দিলাম। মাথাটা না ফাটলেও হয়তো অনেক ব্যথা পেয়েছেন উনি। এবার উনি উঠে দাঁড়ালেন মাথায় হাত দিয়ে, আর আমার দিকে এগিয়ে আসতে আসতে বলেন, তোকে ছাড়বো না আমি। আমি আপনাকে মারতে চাইনি, কিন্তু আপনি বাধ্য করেছেন, ক্ষমা করে দিবেন আমায়। কথাটা বলেই আমি ছুটতে শুরু করলাম সেখান থেকে নিজেকে বাঁচাতে। উনিও পেছনে আসছেন। একবার পেছনে তাকিয়ে দেখলাম, তাই ছোটার বেগ বাড়ালাম। এখানে থাকলে আর বাঁচতে পারবো না, আমাকে আর আমার সন্তানের জন্য পালাতেই হবে। বিয়ের স্টেজে বসে আছে শারহান, পাশেই একজন কাজী বারবার তাকে কবুল বলার জন্য তাড়া দিচ্ছে। এদিকে শারহানের মনে ঘুরছে শুধু আরোহীর স্মৃতি, ওর সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো। ওর সরল মুখখানা চোখের সামনে থেকে যেন সরতেই চাইছে না। এদিকে কাজী কবুল বলার জন্য তাড়া দিচ্ছেন, তখন মালিশা খান ঘাবড়ে যান ছেলের নির্বাকতায়। ওর পাশে এসে কাঁধে হাত রেখে বলেন, কি হলো বাবা, কবুল বলো। শারহান চোখ তুলে তাকালো মায়ের দিকে, অতঃপর আবারও চোখ ঘুরিয়ে তাকালো সামনে বসে থাকা ঈশানার দিকে। এ যে তার কাঙ্ক্ষিত সে রমণী নয়, যাকে সে সর্বোচ্চ উজাড় করে ভালোবেসে, সেই রমণী যে এ নয়। আর শারহান পারবে না তার প্রেয়সীর জায়গায় অন্য কাউকে দিয়ে দিতে। কাজী এবার আবারও বললেন, বলো বাবা, কবুল। আমি বিয়ে করব না, আমার বিয়ে হয়ে গেছে, আর যার সাথে হয়েছে তার সাথেই আমি জীবন কাটাবো, হোক না ও যেই রকমই, ওকে জীবনভর আমার সাথেই থাকতে হবে। যখন আমি প্রেম দহনেই পড়ব, তবে একা কেন, ওকে সাথে নিয়েই একসাথে পড়ব। কথাটা বলে মাথার পাগড়ি খুলে ছুঁড়ে ফেলে দিল শারহান, আর ছুটে চলে গেল বাইরের দিকে। মালিশা খান যেন আকাশ থেকে পড়লেন। এত কিছুর পরও ছেলেকে আয়ত্তে আনতে পারলেন না উনি। পেছনে ছুটলেন উনি ছেলের নাম নিয়ে, তবে আজ আর দাঁড়ালো না শারহান কোনো পিছুটাকে। গাড়িতে উঠে রওনা দিল কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। ছুটছি আমি, আশপাশ তাকাচ্ছি না, শুধু ছুটে যাচ্ছি। বাঁচতে হবে আমায়, নিজেকে বাঁচাতে হবে, আমার সন্তানকে। অনেকটা পথ এসে গেছি, তবুও ছুটছি। হুট করে কিছুতে পা লেগে গেল আমার, পড়ে গেলাম নিচে। আমি পেটে ব্যথা পেয়ে গেলাম, ভেতরে ভয় খেলা করা শুরু হলো। উঠতে পারছি না আমি, পেটে ভীষণ ব্যথা হতে শুরু করলো।
আমি চিৎকার করতে লাগলাম, কেউ বাঁচাও, আমার সন্তানকে দয়া করো, কেউ বাঁচাও, আল্লাহ, আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে দাও, ও ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আল্লাহ দয়া করে আমার বেঁচে থাকার শেষ সম্বলটা কেড়ে নেবেন না। তখনই কোথাও থেকে ছুটে এলো শারহান সাহেব, এসে জাপটে ধরলেন আমায়, মাটি থেকে তুলে ওঠালেন ওনার হাতের ওপর। অনেকটা অস্থির হয়ে উনি আমায় জিজ্ঞাসা করতে শুরু করলেন, কি হয়েছে আরু, তুমি এমন করছো কেন, কি হয়েছে তোমার, এখানে কি করছো? শারহান সাহেব, আমাদের বাচ্চাকে বাঁচান, আমার গর্ভে আপনার অংশ বেড়ে উঠছে, আমি হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় পেটে ব্যথা পেয়েছি, আমার পেটে অনেক ব্যথা হচ্ছে, আমাদের বাচ্চাটাকে বাঁচান আপনি দয়া করে। কথাগুলো বলতে বলতে আমার চোখগুলো ঝাপসা হয়ে এলো, আর কিছুই বলতে পারলাম না। আরোহী অজ্ঞান হয়ে গেল। শারহান অস্থির হয়ে ওর গালে হাত রেখে ওকে ডাকতে শুরু করলো, আরোহী, আরোহী চোখ খোলো লক্ষ্মীটি, কি হয়েছে তোমার? আরোহীর কোনো সাড়া না পেয়ে ওকে পাজা কোলে করে উঠিয়ে নিল শারহান। আরোহীর কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে শারহান, ভেতরে তার চেক আপ চলছে। শারহানের ভেতরে আরোহীর জন্য অস্থিরতা কমছেই না, সব তিক্ততা ঢাকা পড়েছে আজ ভালোবাসার নিচে। খুব ভয় করছে তার, হঠাৎ করে কি হয়ে গেল তার প্রেয়সীর। এদিকে আরোহীর বলা সেই কথাগুলো বড্ড পেরেশান করে তুলছে শারহানকে। আরোহী বলল শারহানের অংশ তার গর্ভে, তাদের সন্তান। কথাটা কি সত্য? কিছুই বুঝতে পারছে না শারহান। হঠাৎ ডাক্তার বেরিয়ে এলেন। অস্থির হয়ে জিজ্ঞাসা করলো শারহান, ডক্টর, আমার আরো কেমন আছে, ওর কি হয়েছে? রোগী আপনার কি হন? জবটা দিতে গিয়ে একবারে থেমে গেল শারহান। অল্পক্ষণ পর মৃদু স্বরে বলল, আমার ওয়াইফ। দেখুন মিস্টার শারহান, একজন স্বামী হিসাবে এই সময়টাতে স্ত্রীর যথেষ্ট খেয়াল করা আপনার কর্তব্য ছিল। এই সময়ে এতটা কেয়ারলেস হওয়া একদমই ঠিক হয়নি আপনাদের। উনি হয়তো অনেকটা ছুটেছেন আর পড়ে যাওয়াতে পেটে ব্যথা পেয়েছেন। ভাগ্য ভালো যে মিসক্যারেজ হয়নি এখনো। এই 2 থেকে 3 নাম্বার মাসগুলোতে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি জানেন না এটা? ডাক্তারের বলা কথাগুলো শুনে শারহান ভ্যাবাচাকা খেয়ে গেল। মিসক্যারেজ তো প্রেগনেন্ট হলে হওয়ার কথা, তার মানে আরোহী প্রেগনেন্ট? নিজের ভ্রূম ভাঙার সুবিধার্থে ডাক্তারকে জিজ্ঞাসা করে বসলো শারহান, মিসক্যারেজ, এর মানে আরোহী প্রেগনেন্ট? ও কাম অন মিস্টার শারহান, আপনার ওয়াইফ প্রেগনেন্ট আর আপনি জানেন না? উনি 2 মাসের অন্তঃসত্ত্বা, ওনার মিসক্যারেজ হতে হতে বেঁচে গেছেন উনি। তবে ওনার যথেষ্ট খেয়াল রাখতে হবে মিস্টার শারহান। ওনার হাঁটা চলা সব কাজকর্মে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। ওনাকে ঘুমের ইনজেকশন দিয়ে রাখা হয়েছে, জ্ঞান এলে ওনার অবস্থা দেখে ডিসচার্জ করে দেওয়া হবে। আপনি বর্তমানে ওনার পাশে যেতে পারেন। কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন। শারহান পাথর ভঙ্গিতে দাঁড়িয়ে রইল অল্পক্ষণ। এত বড় সত্য মানিয়ে নিতে পারছে না সে। অতঃপর কেবিনে প্রবেশ করলো। অচেতন অবস্থায় পড়ে আছে আরোহী। এখনো ঘুমিয়ে থাকলে ওকে ঠিক একটা নিষ্পাপ বাচ্চার মতোই দেখায়। ওর ভেতরে যে আরেকটা নিষ্প্রাণ প্রাণ বেড়ে উঠেছে এখন। এগিয়ে গিয়ে পাশে বসলো শারহান আরোহীর, মাথায় হাত বুলিয়ে দিল তার। অতঃপর তার পেটের উপরে হাত রাখতেই আচমকা এক অনুভূতির শিহরণ খেলে গেল তার গায়ে। আরোহীর গর্ভে যেন নিজেরই অস্তিত্বের ছোঁয়া অনুভব করতে পারছে শারহান। হ্যাঁ, এই যে তারই অংশ। জানি না শারহান সেই প্রমাণগুলো সত্য না মিথ্যা, তবে এতটুকু মানতে পারছে না শারহান যে আরোহী এতটা নিচে নামতে পারে। আরোহীর গর্ভের এই অংশটা অন্য কারোর হতে পারে না, এই অংশটা শারহানের। ওর আরোহী শুধু ওর ছিল, আর ওর গর্ভের এই অস্তিত্বটাও শুধু শারহানেরই অংশ। সেই বিষয়ে কোনো সন্দেহ নেই শারহানের। আরোহীর পাশে বসে তার মাথায় হাত বুলাতে থাকে শারহান। বড্ড হচ্ছে তার আর আরোহীর কপালে ভালোবাসার পরশে অধর ছুঁয়ে দিতে, কিন্তু করতে গেলে আবারও বাধা দেয় তিক্ত এক অনুভূতি। সচক্ষে আরোহীকে নিহালকে জড়িয়ে ধরে থাকতে দেখেছে শারহান। টাকা ভর্তি ব্যাগটা নিহালের হাতে তো আরোহী তুলে দিয়েছে। স্পষ্ট দেখেছে শারহান সিসিটিভি ফুটেজে। কিভাবে এটা মিথ্যা হতে পারে?
শারহান পড়েছে এক অসহ্যকর দোটানায়। বিশ্বাস করে আরোহীকে না সে বুকে টেনে নিতে পারছে, আর না তো অবিশ্বাস করে তাকে নিজের থেকে দূরে ঠেলে দিতে পারছে সে। আরোহী তার নিঃশ্বাসের সাথে মিশে গেছে। তাকে ছাড়তে হলে তাকে ত্যাগ করতে হবে তার নিঃশ্বাস, তার প্রাণ। এখন যে আরোহীর সাথে আরেকটা কারণও জোর লেগে গেছে তাকে পাশে ধরে রাখার। সে যে শারহান আর আরোহীর ভালোবাসারই অংশ, তাদের বাচ্চা। তবে যাই হয়ে যাক না কেন, আরোহীকে নিজের থেকে দূরে রাখবে না শারহান। ভেবে নিয়েছে সত্য কি জানে না শারহান, তবে তার খোঁজ নিবে। কিন্তু সে আসল সত্য যাই থাকুক, আরোহী শারহানের কাছেই থাকবে সব সময়। একাই শেষ সিদ্ধান্ত এটা শারহানের। ভালো যখন দুজন একসাথে বেসেছে, তবে প্রেম দহনে পড়তে হলে একই সাথে পড়বে। কারণ আরোহীর সাথে দুঃখ, কষ্ট, সুখের সূচনা থেকে মৃত্যু সব কিছুই একসাথে উপভোগ করার প্রতিজ্ঞা মনে মনে সে অনেক আগেই করে রেখেছিল। আলতো করে চোখ খুললাম আমি। সকাল হয়ে গেছে। জানালা দিয়ে রৌদ্রের আগমন আন্দাজ করতে পারলাম। চোখ ঘুরিয়ে পাশে তাকাতেই অবাক হয়ে গেলাম আমি। শারহান সাহেব আমার মাথার কাছে হেলান দিয়ে শুয়ে আছে। মনে পড়ল আমার রাতের কথা। রাতে তো উনিই আমাকে বাঁচাতে এসেছিলেন। মনে ক্ষণিকের সময় সুখ এক অনুভূতি খেলা করে গেল। ঠোঁটের কোণে অজান্তে চলে এলো একটা প্রাপ্তির হাসি। আলতো করে উঠলাম আমি। কতদিন পর আজ এই ঘুমন্ত গম্ভীর চেহারা খানার দ্বিধায় পড়তে লাগলাম। ওনাকে তো ঘুমালে বাচ্চাদের মতো দেখায়। কে বলবে উনি এক বাচ্চার বাবা হতে চলেছেন? বাচ্চার কথাটা মাথায় আসতেই মনে হলো আমি তো কাল রাতে পড়ে গিয়ে পেটে ব্যথা পেয়েছি। তাহলে আমার বাচ্চাটা? কথাটা মাথায় আসতেই আমার বাচ্চা বলে চিৎকার করে উঠলাম। উনি হকচকিয়ে ঘুম থেকে উঠে আমাকে আটকাতে অস্থির হলেন। আমি ওনার হাত ধরে কেঁদে দেই, বারবার বলছি, শারহান সাহেব, আমাদের সন্তান, ওর কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? কিচ্ছু হয়নি আমাদের বাচ্চার, একদম ঠিক আছে ও, আমাদের কাছেই আছে। উনি আমার চোখ মুছে দিয়ে নরম কণ্ঠে কথাগুলো বললে আমি শান্ত হয়ে গেলাম। কতদিন পর এই পোড়া কপালে ওনার ভালোবাসার ছোঁয়া জুটল ভেবেই আবারও চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। উনি আবারও তা মুছে দিয়ে বললেন, কতবার বলবো কান্না না করতে? ভালো লাগে না কান্না করতে, তাই না? আর যেন কান্না করতে না দেখি। উনি ধমকের সুরে কথাটা বললেও আমি তাতে অসীম ভালোবাসা উপলব্ধি করতে পারলাম। ডাক্তার এসে আমাকে চেক আপ করলেন। অতঃপর জানালেন আমি ঠিক আছি, আমাকে ডিসচার্জ করে দেওয়া হবে। উনি ডাক্তারের সাথে কিছু কথা বলছেন। আমি ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। উনি কি আমাকে নিজের সাথে নিয়ে যাবেন, নাকি ছেড়ে চলে যাবেন? উনি আমার পাশে আসতেই আমি বললাম, আমাকে কি আপনি সাথে নিবেন না? না নিলে বলে দেন, আমি আপনাকে পেরেশান করতে চাইবো না। কথাটা বলে চোখ নিচু করে নিলাম। মনে মনে বলতে লাগলাম, দয়া করে আর আমায় ছেড়ে দিবেন না আপনি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি আপনার সাথে থাকতে চাই। এদিকে আমাকে অবাক করে দিয়ে হুট করেই উনি আমায় পাজা কোলে তুলে নিলেন এবং হাঁটতে লাগলেন। আমি এবার বললাম, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? উনি কিছুই বলল না, শুধু হেঁটে চলেছেন। আমি আবারও জিজ্ঞাসা করলাম, তবে এবারও উনি কিছু বললেন না। পরপর কয়েকবার জিজ্ঞাসা করেও আমি নিরাশ হলাম। ওনার কোনো উত্তর পেলাম না। উনি আমাকে গাড়িতে বসিয়ে দিলেন। আমি আবারও বললাম, বললেন না খান সাহেব? আমি জানি এই ডাক্তার উত্তরে উনি কথা না বলে থাকতে পারবেন না। তাই হলো, উনি বললেন, তোমার বেশি কথা বলার অভ্যাস যাবে না, তাই না? আপনি কথা না বললে তো আমাকে বেশি কথা বলতেই হবে। অনেকটা অভিমান নিয়েই বললাম আমি। উনি উত্তরে আরো কিছু বললেন না। গাড়ি ছেড়ে দিলেন। গাড়িটা ঠিক এসে থামলো একটা ম্যানশনে। খান ম্যানশনে, অনেক সাজসজ্জা। মনে পড়লো আমার, কাল তো ওনার বিয়ে ছিল। এর মানে উনি বিয়ে করে নিয়েছেন? না, করেননি। আমার কাছেই বা হুট করে কেন পৌঁছে গেলেন? অনেক প্রশ্ন মাথায় খেলা করতে শুরু করলো। এমন সময় উনি আবার এসে আমায় পাজা কোলে তুলে নিলেন। আমি ওনাকে বললাম, আপনি আমায় বারবার কোলে কেন নিচ্ছেন? আমি তো হাঁটতে পারবো। আমার ইচ্ছে করছে কোলে নিতে, তাই নিচ্ছি।
এতে কোনো সমস্যা আছে তোমার? চোখ রাঙিয়ে তেড়া উত্তরটা দিয়ে উনি আবারও হাঁটতে মন দিলেন। আমি আর কিছু না বলে ওনার কোলেই থাকলাম, মুখ ফুলিয়ে। আমি জানি ওনার রাগ বা অভিমান কিছুই কমেনি আমার উপর থেকে। তবে যত যাই হোক, যাক, দিন শেষে উনি আমার ভালোবাসার কাছে জব্দ। আর আমার বিশ্বাস আমাদের এই ভালোবাসাই একদিন আমাদের মধ্যকার সব তিক্ততা দূর করে দিবে ইনশাআল্লাহ। উনি আমাকে পাজা কোলে নিয়ে খান ম্যানশনের ভেতরে প্রবেশ করলেন। পরিবারের সবাই সেখানে নিরাশ মুখে বসেছিলেন। তখন আমাদেরকে দেখে সবার মুখের নিরাশতা অবাকত্বে পরিণত হলো। শুধু দিদু আর ইতি বাদে। এই দুজন মানুষের মুখে আমাকে দেখে মিষ্টির হাসি ফুটে উঠল। এদিকে আন্টি মানে ওনার মা মালিশা ম্যাম তেজি স্বরে গর্জে উঠে বললেন, এসব কি দেখছি আমি সারহান? তুমি এই নির্লজ্জ চোর চরিত্রহীন মেয়েকে আবারও এনেছো, তাও এইভাবে? মালিশা ম্যামের কথার উত্তরে উনি অতি শান্ত আর গম্ভীর স্বরে বলেন, আজ বলছো ঠিক আছে মা, তবে সামনে থেকে ওর সাথে এই ধরনের ব্যবহার এই ঘরের কেউ করবে না আশা করি। ও আমার স্ত্রী, আমার সন্তানের মা হতে চলেছে, আর আমি আমার স্ত্রীর সন্তানের অসম্মান একদম সহ্য করব না। সবাই কথাটা আমল করলেও খুশি হইতো, নয়তো আবার সবার বিষয়ে যথেষ্ট ধারণা আছে। আমি কি করতে পারি? ওনার অতি শান্ত ভঙ্গিতে ঝড় আসার পূর্ব বার্তা জানেন সবাই, তাই হয়তো আর কেউ কিছুই বলল না। উনি আমাকে ওভাবে কোলে করেই ওনার রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিলেন অতি সাবধানতায়। অতঃপর আমার পাশে বসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল কাল রাতে বলো তো? আমার যা হয়েছিল তা হুবহু আমি তাকে বলে দিলাম। তারপর তাকিয়ে দেখলাম ওনার চোখ মুখ লাল হয়ে আছে। উনি অনেক রেগে থাকলে এমনটা হয়। উনি হাত মুঠ করে উঠে যেতে নিলে আমি ওনার হাতটা চেপে ধরে নিলাম। দেখেন, যা হওয়ার হয়ে গেছে, যেতে দিন। শুধু শুধু কেন রাখছেন? রাগার যথেষ্ট কারণ আছে আরোহী, আটকিও না আমায়। আর হ্যাঁ, নেমো না এখান থেকে। আজকে তুমি একদমই হাঁটাচলা করবে না। আমি দুজন কাজের লোক তোমার পাশে দিয়ে যাচ্ছি, ওরা তোমার খেয়াল রাখবে। আমি জলদি আসবো, কেউ কিছু বললে আমায় বলবে। আর এই নাও ফোন। কথাটা বলেই আমার হাতে একটা ফোন ধরিয়ে দিয়ে উনি চলে গেলেন। রাগের মাথায় ওনার কারোর কথা খেয়াল থাকে না, কিন্তু আমার দিকটা ঠিকই ওনার খেয়াল থাকে। উনি আমাকে সীমাহীন ভালোবাসেন, এটাই সত্য। তবে উনি আমাকে মন থেকে আপন করে নিতে পারছেন না আগের মতো করে। আমি জানি উনি আমায় আরও বলেন, তবে আজকে আরোহী বলেছেন। এই ভুয়া প্রমাণগুলো ওনাকে আটকাচ্ছে আমাকে মন থেকে আপন করে নিতে। প্রমাণগুলো এমনভাবে দেখানো হয়েছে যে যে কেউ তাতে বিশ্বাস করবে। পারফেক্ট প্ল্যান করেছে ওরা সবাই। হয়তো আমার কাছে সেই প্রমাণগুলোর বিরুদ্ধে গিয়ে কিছু বের করার ক্ষমতা নেই, তবে আমার কাছে আছে ভালোবাসার ক্ষমতা। যে ক্ষমতার টানে আমি দূরে থেকেও ওনার কাছে চলে আসার সামর্থ্য রেখেছি, সেই ক্ষমতার টানেই ওনার বিশ্বাসটাও জয় করে নেব। কারণ সত্য ভালোবাসা, বিশ্বাস, স্বার্থ, লোভ, টাকা পয়সা ইত্যাদি সব কিছুর ঊর্ধ্বে হয়। আর উনি আজকে আমায় ফিরিয়ে এনে তা প্রমাণ করে দিলেন। আর বাকিটা আমি সামলে নিব, কারণ ওনাকে সামলে নেওয়া আমি ছাড়া আর কেউ ভালো জানে না। এইসব ভাবনার মধ্যেই রুমে প্রবেশ করলো ইতি। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক। ওই আমার একমাত্র বন্ধু। ইতি এসেই আমাকে জাপটে ধরলো। কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ইস, তোকে যে কি করি কতদিন করে বলবো, বন্ধুরা তুমি করে কথা বলে না। আচ্ছা ছাড় এসব। অবশেষে ভাইয়া তোকে নিয়ে এলো। আমি জানতাম আমার ওই গোমরামুখ ভাইটা আর যাই হোক অপদার্থ আর অধম না, ভালোবাসাকে ঠিকই নিজের কাছে ধরে রাখতে জানে। কিন্তু আমার ভাই এত রোমান্টিক তা আমার জানা ছিল না। বিয়ে শাদী করে বাচ্চার বাপ হতে চলল, আর কেউ টেরও পেল না। ইতির কথায় আমি অনেক লজ্জা পেলাম। চোখ নিচু করে মিটিমিটি করে হাসতে লাগলাম। হায় রে, তুই দেখছিস লজ্জায় একদম লাল। বল না, কেমনে কি হলো রে, বল। আরে যা তো, মায় লজ্জা দিস না। ওরে আমার লজ্জাবতী লতা রে। তবে আজ আমি খুব খুশি, অবশেষে আমি ফুপি হতে চললাম। কথাগুলো বলেই ইতি আমায় জাপটে জড়িয়ে ধরলো অতি খুশিতে। ঈশানা কেঁদে নেমে একাকার। ওর বাবা মা ওকে নিয়ে যেতে চাইছে। তখন মালিশা খান বলে ওঠেন,
ও কোথাও যাবে না। এসব কি বলছিস তুই মালিশা? শারহান ওই মেয়েকে নিজের স্ত্রী বলেছে সবার সামনে। তাছাড়া এটাও বলেছে ওই মেয়েটা ওর সন্তানের মা হতে চলেছে। এত কিছু শোনার পরও আমি আমার মেয়েকে এখানে থাকতে দিতে পারি না। ভাইয়া, এটা এখনো প্রমাণিত না যে ওই মেয়ে শারহানের স্ত্রী আর ওর গর্ভের বাচ্চা আমার শারহানেরই। তুমি ভালো করেই জানো ভাইয়া শারহান কতটা দয়ালু এবং ফয়দাতলা কেউ উঠাতেই পারে। তাই বলে এটা নয় যে কাউকে তার গলায় ঝুলতে দিব আমি। ওই মেয়েকে স্বামীর ঘর থেকে নিয়ে এসেছে শারহান। কোনো বিবাহিত নারীকে নিজের স্ত্রীর পরিচয় রাখতে পারবে কি করে শারহান? বিষয়টা আমি দেখছি। তুমি কিন্তু একটু বেশি বাঁধন সৃষ্টি করতে চাইছো মালিশা। পরে না আবার এইসব চক্করে আমরা আমাদের ছেলেকে হারিয়ে বসি। ছেড়ে দাও জেদ। মালিশা কখনো হার মানে না আশরাফ, ভালো করে জানো তুমি এটা। বড় থেকে বড়রা টক্কর নিতে এসে বুঝেছে মালিশার কাছে। সেই জায়গায় ওই তুচ্ছ মেয়ের কাছে হারবো আমি? নো ওয়ে। ইতি বলেছে উনি বিয়ের আসর থেকে উঠে চলে গিয়েছিলেন শুধু আমার জন্য। কথাটা শুনে মনে কি পরিমাণ সুখ খেলা করে গেছে তা আমি কথায় বোঝাতে পারবো না। এইদিকে ওনার অপেক্ষায় রাত হয়ে গেল। আমি তাকিয়ে আছি ওনার পথপানে। হঠাৎ উনি রুমে প্রবেশ করলেন। ওনাকে দেখেই ভেতরটা মোচড় দিয়ে গেল আমার। ডান হাতের আঙ্গুলগুলোর ওপর অনেকটা ছিলে আছে, কোথাও আঘাত পেয়েছেন হয়তো। আমি চট করে এসেই ওনার হাতটা ধরলাম। এ কি, কি হয়েছে হাতে? কোথায় গিয়েছিলেন আপনি? চলেন আমি ঔষধ লাগিয়ে দেই। তোমায় বলিনি দৌড়ছোট না করতে? কথা কানে যায় না? আমি ঠিক আছি, ছাড়ো আমায়। আপনি একদম ঠিক নয়, আমার সাথে আসেন। কথাটা বলেই ওনাকে টেনে এনে ফার্স্ট এইড বক্সটা নিয়ে ওনার হাতে ঔষধ লাগাতে লাগলাম। ব্যান্ডেজ করা শেষ হলে মাথা তুলে ওনার দিকে তাকালে দেখলাম উনি এক ধ্যানে আমার পানেই তাকিয়ে আছেন। আমি তাকাতেই চোখটা সরিয়ে নিলেন, অতঃপর বললেন, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। কিন্তু আমার বিয়ে যে শিশির সাহেবের সাথে। খবরদার, ওই লম্পটের নাম আবার নিয়েছ তো। কোনোদিন বিয়ে হয়নি তোমার, কারণ আমাদের ডিভোর্স হয়নি কখনো। আর আমি ডিভোর্স না দেওয়া অবধি তোমার দ্বিতীয় বিয়ে কার্যকর হবে না। দ্বিতীয়ত, গর্ভ অবস্থায় বিয়ে না জায়েজ, তাও তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তবুও সবার মনের শান্তির জন্য বেবি হওয়ার পর ডিভোর্স করিয়ে দেব আমি। আর শিশিরের এতটাও ক্ষমতা নেই এর আগে শারহানের স্ত্রী সন্তান নিয়ে যাওয়ার সাহস দেখাবে। ওনার কথাগুলো সম্পূর্ণ ওনার পর অবাক হয়ে বললাম, আমাদের ডিভোর্স তো হয়ে গেছে। না, হয়নি, ওগুলো নকল ডিভোর্স পেপার ছিল। মানে? আপনি আমায় নকল ডিভোর্স পেপারে সাইন করিয়েছিলেন, কিন্তু কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তাছাড়া তখনও তুমি প্রেগনেন্ট ছিলে, তাই ওই কাগজগুলো সত্য হলেও তা কার্যকর হতো না। এখন বলো, তুমি কিছু খেয়েছো? দুপুরে দিদু আর ইতি খাইয়েছিল আমায়, এখন আর কিছু খাইনি। ওনারা জোর করেছেন, আমি মানা করেছি আপনার সাথে খাবো বলে। ঢং না করলে হয় না, না তোমার? এটা ঢং না, ভালোবাসা। উত্তরে কিছু না বলে উনি চলে গেলেন রুমের বাইরে। আলিশান এক মহলে আরোহীর ডায়েরি হাতে নিয়ে বসে আছে মিরাজ মির্জা। ডায়েরিটা পড়া শেষ তার। ডায়েরিটা বন্ধ করে আবারও ওপরের পেজটা বের করলো মিরাজ। তাতে বড় বড় করে লেখা আরোহী। মিরাজ আলতো করে বলে ওঠে, শুধু আরোহী নামটা কেমন যেন ফিকে লাগে। ভাবতে লাগে মিরাজ আরোহীর কথা। ওর ভীতু ভঙ্গি, নরম কণ্ঠী বাণী, সব কিছু যে মিরাজের কাছে মন করা লাগছে। ওর ভয় পেয়ে স্টেজ থেকে ছুটে পালানো এখনো হাসায় সেই মিরাজকে। আরোহীর কর্মকাণ্ডের সাথে তার লেখনীও ঘায়েল করেছে মিরাজের মন। মিরাজ পাবলিকেশনের অনার মিরাজ মির্জার চোখ কখনো লেখক লেখিকা নির্বাচনে ভুল করে না। ওর এই বিচক্ষণতাই তার সফলতার হাতিয়ার। সেদিন স্টেজ থেকে ছুটে আসার সময় আরোহীর হাত থেকে তার ডায়েরিটা পড়ে যায়। তখন তা আরোহীর হাতেই ছিল। ছুটে আসার ধ্যানে আরোহী তা খেয়াল করেনি। তখন ডায়েরিটা মিরাজের হাতে লাগে। বর্তমানে মিরাজ চোখটা বন্ধ করেই আরোহীর নাম নিয়ে ভাবছে।
কোন নামটার যোগ্যতা হবে আরোহীর নামের পাশে বসার জন্য? চোখ বন্ধ করে আরোহীর চেহারা ফুটিয়ে তুলতে মশগুল সে কল্পনায়। নূর কখনো কেউ দেখেনি, কিন্তু তার মানে সবাই জানে। নূর মানে আলো। আরোহী যেন এক অকৃত্রিম আলো, যা অন্ধকার নাশ করে দিতে সক্ষম মুহূর্তেই। তাই চোখটা বন্ধ থাকা অবস্থায় মিরাজ বলে উঠল, আরোহী নূর, দিস নেম ইজ পারফেক্ট ফর হার। কথাটা বলে আলতো করে চোখ খুলে নিল মিরাজ। শারহান নিজ হাতে খাবার নিয়ে যাচ্ছে নিজের রুমে। সে শারহান কখনো নিজের জন্য পানিটাও ঢেলে খায়নি। চাকরেরা এগিয়ে দেয় সব, সেই শারহান নিজের হাতে প্লেট সাজিয়ে খাবার নিয়ে যাচ্ছে। বিষয়টা মোটেও মেনে নিতে পারল না মালিশা খান। উনি তখন সেখানেই ছিলেন। বিষয়টা লক্ষ্য করে ছেলেকে জিজ্ঞাসা করলেন, খাবার কার জন্য নিয়ে যাচ্ছ শারহান? আরোহী খায়নি মাম্মাম, ওর জন্য। শারহান মাই বয়, তোমার মনে হয় না তুমি একটু বেশি সহানুভূতি দেখাচ্ছ ওই মেয়েটাকে? তুমি জানো ওই মেয়েটা কি করেছে? তার ওপরেও ওর জন্য এত করছো। তুমি তো কখনো মিথ্যুক, চোর, ধোঁকাবাজদেরকে ছাড় দাও না। তবে ওর ক্ষেত্রে সব আলাদা কেন? কারণ ও আমার জন্য সবার থেকে আলাদা। আমি ওকে ভালোবাসি। আমার কাছে অবিশ্বাস, মিথ্যা, ছলনা এই সব কিছুর ঊর্ধ্বে আমার ভালোবাসার স্থান। আর সবসময় এটা জরুরি নয় চোখের দেখা সত্য হবে। ভালোবাসা ঠিক আছে শারহান, তবে কাউকে অন্ধ বিশ্বাস করা মোটেও ঠিক না। তুমি একজন আর্কিটেক্ট, বিজনেস করো তুমি। কখনো কোনো সিদ্ধান্ত মস্তিষ্ক ছাড়া মন থেকে নেয় না। তবে এক্ষেত্রে কেন এমন করছো? কারণ ভালোবাসা মস্তিষ্ক দিয়ে না, মন দিয়ে হয়। কথাটা বলে শারহান চলে যেতে নিলে কড়া কণ্ঠে মালিশা খান বলে ওঠেন, এমনও তো হতে পারে ওই বাচ্চাটা তোমার না শারহান, ডিএনএ টেস্ট করিয়ে নেওয়া দরকার। শারহান থেমে গেল মায়ের কথা শুনে। অতঃপর পাক না ফিরেই গম্ভীরত্ব নিয়ে মাকে জবাবে বলল, আর যাই হোক, আমার ভালোবাসা এতটাও নিচে নেমে যেতে পারে না যে নিজের সন্তান শনাক্তকরণের জন্য আমায় ডিএনএ টেস্টের প্রয়োজন পড়বে। কথা আর না বাড়িয়ে চলে আসলো শারহান। ঈশানা খান অতিরিক্ত রাগে মুষ্টিবদ্ধ করে নিলেন। ছাড়বো না তোমাকে, রাস্তার নোংরার মেয়ে। প্রথমে তো নিজে রাস্তার নোংরা হয়ে আমার ছেলের গলায় ঝুলেছ, আর এখন আরেকটা নোংরা আমার ছেলের গলায় ঝোলাতে চাইছ। আমিও দেখে নেব তুমি কিভাবে সফল হও। উনি খাবার নিয়ে রুমে আসলেন। খাবারের প্লেট আমার পাশে রেখে বলেন, খেয়ে নাও। আপনি খেয়েছেন? চলেন না একসাথে খাই। না, আমি খাবো না, খিদে নেই, তুমি খাও। আপনি না খেলে আমিও খাবো না। দেখো, ঢং করো না। তোমার এখন খাওয়া অনিয়ম করা ঠিক না। ঔষধ খেতে হবে তোমায়। আমি কিছুই বললাম না। না, ওনার তরফ থেকে মুখ ফিরিয়ে অপর দিকে তাকিয়ে বসে রইলাম। কি খাবে না? আমি এবারও কিছু বললাম না। উনি আরো 2বার জিজ্ঞাসা করলেন, কিন্তু আমি কিছুই বললাম না। অতিরিক্ত রাগে উনি প্লেট ছুঁড়ে ফেলে দিলেন। আমি কেঁপে উঠলাম। উনি গর্জে বললেন, খাও না, জাহান্নামে যাও, আমার কি। বেরিয়ে গেলেন উনি রুম থেকে। কান্না চলে আসলো আমার। অঝরে চোখের জল ফেলতে শুরু করলাম আমি। একটু পর দুজন কাজের লোক এসে পড়ে থাকা খাবারগুলো পরিষ্কার করে নিয়ে গেল। একটু পর উনি আবারও রুমে আসলেন, হাতে খাবারের প্লেট। আমি আর চোখে ওনাকে একবার দেখে চোখটা সরিয়ে ফেললাম। উনি এসে আমার পাশে বসে আমার মুখের সামনে খাবারের লোকমা ধরে বললেন, খাও। আমি চোখ তুলে তাকালাম। আমার চোখের জল উনি ওপর হাতে মুছে দিয়ে কিছু না বলেই অতঃপর বলেন, এবার খাও। আমিও প্লেট থেকে এক লোকমা মেখে নিয়ে ওনার মুখের সামনে ধরলাম। উনি বললেন, দেখো, ঢং করো না, আমি খাবো না। আপনি না খেলে আমিও খাবো না। বড্ড বেশি করছো না তুমি? যা করছি নিজের স্বামীর সাথেই তো করছি। আপনি ছাড়া আমার আছেই বা কে? উনি এবার আর কিছু না বলে খেয়ে নিলেন। উনি খেলে আমিও খেয়ে নিলাম। এভাবেই দুজনে একে অপরকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে উনি আমায় ঔষধ খাইয়ে দিয়ে বললেন, শুয়ে পড়ো। আপনি কোথায় ঘুমাবেন? ও নিয়ে তোমায় ভাবতে হবে না। আমার পাশে শোবেন না? মনে আছে একসময় আমার পাশে না শুলে আপনার ঘুমিয়ে আসতো না? সেই এক সময় আর এই এক সময়ের মধ্যে অনেক পার্থক্য এসেছে আরোহী। কেন? আমি তো কোনো পার্থক্য দেখছি না। সেই আমি আর সেই আপনি, সেই আমাদের ভালোবাসা।
তবে পার্থক্য কিসের? বিশ্বাসের। হুটহাট উনি রুম ত্যাগ করে চলে গেলেন কথাটা বলার পরপরই। আমার চোখে আবারও জল চলে আসলো। বালিশে মাথা রেখে ভাবতে লাগলাম ওনার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা। রোজ রাতে যত সময় উনি আমায় বুকে না টেনে নিতেন, তত সময় না উনি ঘুমাতেন আর না আমার ঘুম আসতো। নিয়তির অদ্ভুত এক খেলা খেলে গেল আমাদের সাথে। আজ ওনার এত পাশে থেকেও মনে হচ্ছে ওনার থেকে কত দূরে আমার অবস্থান। না জানি আল্লাহ কখন আমাদের এই দূরত্ব দূর করবেন। অনেকটা সময় পার হয়ে গেল। আমি চোখের জল মুছে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। ওনার চিন্তায় হঠাৎ পাশে ওনার উপস্থিতি টের পেলাম, তবে চোখ খুললাম না। উনি আমার পাশেই শুয়ে পড়লেন। দুইবার আলতো করে ডাকলেন আমায়, তবে আমি জবাব দিলাম না। এটা বোঝালাম যে আমি জেগে নেই। অতঃপর উনি আমায় নিজের বুকে নিয়ে নিলেন। আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, আমি পারছি না আর তোমাকে কাঁদাতে, তবে তোমার চোখের জল মুছে যে বুকে টেনে নিতেও পারছি না। আরো কি করব ভেবে পাচ্ছি না। তবে আর যাই হোক, তোমাকে দূরে ঠেলতে পারবো না আমি, এটা জেনে গেছি। কিন্তু নিজের মনকেও যে কোনো রূপে মানাতে পারছি না। জানি না কি সত্য কি মিথ্যা, তবে সত্যের সন্ধান আমি করছি। আর এই বিশ্বাস আছে আমার আল্লাহর সব ঠিক করে দেবেন। কিছুক্ষণ থেমে উনি আবারও বললেন, ভালোবাসি তোমায় অনেক, নিজের জীবনের থেকেও বেশি। কথাগুলো বলে উনি আমায় বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিলেন। সুখে আমার চোখে জল চলে আসলেও তা আটকে নিলাম, কারণ উনি হয়তো আমি ঘুমিয়ে ভেবে এমনটা করলেন। কান্না করলে আমার চোখের জলের ছোঁয়ায় উনি বুঝে যাবেন আমি জেগে আছি, আর তা এই সুন্দর ক্ষণের সমাপ্তি ঘটবে। মালিশা খানের ঘুম হচ্ছে না শান্তিতে। আরোহীকে সারহানের জীবন থেকে উনি বের করেই ছাড়বেন, মেনে নিয়েছেন তীব্র এক প্রতিজ্ঞা। সকালে উনি আমাকে নাস্তা করিয়ে দিয়ে নিজে নাস্তা করে চলে গেলেন অফিসে। যাওয়ার আগে বলে গেলেন, ঘরের কেউ উল্টোপাল্টা কিছু বললে ওনাকে ফোন করে বলতে। আর বেশি কোনো কথা বললেন না। দুজন কাজের লোক রেখে গেলেন আমার পাশে আমার দেখাশোনার জন্য। উনি চলে গেলেন। ইতি এলো আমার রুমে, এসে বলল, জানিস আরু, ভাইয়া কি করেছে? কি করেছেন? আমার নিরামিষ ভাই কাউকে নিয়ে এতটা দেওয়ানা হবে আমি কখনো ভাবিনি। জানিস ভাইয়া, তোর যে ওই হারামিদের পরিবার মানে সব কয়টাকে জেলে পড়েছে, আর তোর ওই হারামির স্বামী ওকে নাকি অনেক মেরেছে, হাসপাতালে অ্যাডমিট বর্তমানে। এ কি বলছিস তুই? উনি এমন কেন করলেন? অবাক হয়ে বললাম আমি। জবাবে ইতি বলল, ভাইয়া যা করেছে সবই তোর প্রেমে দেওয়ানা হয়ে করেছে। আর জানিস, আজকে ভাইয়া যাওয়ার আগে বলে গেছে আমাকে তোর খেয়াল রাখতে। কি রোমান্টিক আমার ভাইয়াটা। ইতি কথা শুনে মনে অসীম সুখের ছোঁয়া পেলাম। লোকটা আমায় কত ভালোবাসে। কোনো তিক্ততার ক্ষমতা হয়ে ওঠেনি যে ভালোবাসার উপরে ভর করার। তখনই দরজা ঠেলে মালিশা আন্টি প্রবেশ করলেন। ওনাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। উনি গম্ভীর স্বরে বললেন, এই মেয়ে চলো। আমি কিছু বলার আগেই ইতি বলল, ও কোথাও যাবে মাম্মা? তা তোমার না জানলেও চলবে ইতি। ঈশানা, ওকে নিয়ে আসো। ঈশানা আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো মালিশা আন্টির পেছনে। আমিও ওদের সাথে যাচ্ছি। এদিকে ইতি আমার সাথে আসতে বারবার বলেছে, মামাম কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ভাইয়া কি জানে ওকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? সারহানের সাথে আমাদের কথা হয়ে গেছে। এখানে তুমি নাক না গলালেও পারো ইতি। চলো ঈশানা, একে নিয়ে চলো। মালিশা আর ঈশানা আরোহীকে নিয়ে গাড়িতে উঠে গেলেও ইতি আরেকটা গাড়িতে ওদের পিছু নেয়। না, মামামের আর ঈশানার ভাবসাব আমার ভালো ঠেকছে না। দেখি কোথায় নিয়ে যায় আরোহীকে। উল্টাপাল্টা কিছু হলে ভাইয়াকে ফোন করব। ওনারা আমাকে হাসপাতালে নিয়ে এলেন। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে এখানে কেন আনলেন আন্টি? শাট আপ রাস্কেল। আজকে আন্টি ডাকছিস কোন সাহসে? ম্যাম ডাকবি। কতদিন বলবো? ওনার ধমকে আমি মাথা নিচু করে নিলাম। কিছুই বললাম না। একজন ডাক্তার বেরিয়ে আসলেন। তখন ম্যাম আমাকে দেখিয়ে বললেন, এই যে, ওকে ম্যাম, আপনি আমার সাথে আসেন। ডাক্তার আমাকে নিজের সাথে কেবিনে আসতে বললেন। আমি কিছুই ভেবে পেলাম না আমার সাথে কি হতে চলেছে। ভয় করছে অনেক। ইতি লুকিয়ে দেখতে লাগলো ওদের কর্মকাণ্ড। তখনই ঈশানা বলল,
শারহান জানলে কি হবে ফুপি? শারহানের রাগ তুমি ভালোই জানো। আর ও যদি জানতে পারে আরোহীর গর্ভপাত আমরাই করিয়েছি, তবে কি হবে ভেবে দেখেছো একবার? আরে ঈশানা, মাই চাইল্ড, টেনশন করো না তো। আমার ছেলেকে কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি জানি। ওই ডাক্তার আরোহীর বাচ্চা নষ্ট করে দেবে। আর শারহান যখন জিজ্ঞাসা বলবো আমরা আরোহীকে চেক আপ করাতে এখানে এনেছিলাম, বাচ্চা নষ্ট আরোহী করিয়েছে। কিন্তু এটার প্রমাণ কি করে দিবে যে বাচ্চাটা আরোহী নষ্ট করিয়েছে? আরে ডাক্তারকে টাকা এমনি খাইয়েছি নাকি? ওয়াও ফুপি, তুমি সত্যি গ্রেট, আসলেই মাস্টার মাইন্ড। ইতি কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেল, তাড়াতাড়ি করে ফোন করে বলল সব শারহানকে। অতঃপর নিজে এগিয়ে গেল আরোহীকে বাঁচাতে। ছুটে গিয়ে কেবিনের ভেতরে ঢুকতে গেলে ইতিকে আটকে নেন মালিশা খান। মাম্মাম ছাড়ো আমাকে, আমি তোমাকে এত বড় পাপ করতে দিব না, ছাড়ো আমাকে। তুমি এখানে কি করছো ইতি? কি করছি তা নয়, পরে জানা যাবে। মাম্মাম, আগে আমাকে ছাড়ো তুমি। তুমি কোথাও যাবে না ইতি, এখানেই থাকবে। ডাক্তার এনে আমাকে একটা বেডে শুইয়ে দিলেন, নার্সকে দিয়ে কিসের একটা ইঞ্জেকশন আনলেন। আমি জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব আপনি আমাকে কিসের ইঞ্জেকশন দিতে চলেছেন? ডাক্তার কিছু বললেন না, কিন্তু ওনার পাশের একজন নার্স বলে উঠল, আরে নিজেই গর্ভপাত হচ্ছে আর আপনি নিজেই জানেন না? নার্স, তোমাকে বেশি কথা বলতে বলছি? কাজ করো চুপচাপ। আমি নার্সের কথায় ভয় পেয়ে গেলাম। ডাক্তারের ধমকে নার্স ওনার হাতের ইঞ্জেকশনটা ধরিয়ে দিল। আমি উঠে চলে যেতে চাইলে ডাক্তারের কথায় দুইজন নার্স আমায় ধরে নিল। আমি চিৎকার করতে শুরু করলাম, ছাড়ো আমায়, আমার বাচ্চাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, শারহান সাহেব বাঁচান আমায়। এই, এর মুখটা চেপে ধর। ডাক্তার কথাটা বললে একজন নার্স আমার মুখটা চেপে ধরলো। ডাক্তার আমার দিকে একটা ইঞ্জেকশন এগিয়ে আনতে শুরু করেছেন। আমি কোনরূপ ধস্তাধস্তি করে নার্সদেরকে ছাড়িয়ে উঠে ছুটতে লাগলাম বাইরের দিকে। বেরিয়ে আসতেই কারোর সাথে ধাক্কা খেলাম। চোখ তুলে দেখলাম উনি। আমার যেন প্রাণপণে ফিরে এলো। জাপটে ধরলাম আমি ওনাকে, কেঁদে কেঁদে বলতে লাগলাম, শারহান সাহেব, ওই ডাক্তার আমাদের সন্তানকে মেরে ফেলতে চাইছিল, আমাদের সন্তানকে বাঁচান আপনি। কথাগুলো শুনে শারহানের চোখ দুটো রক্তবর্ণ হয়ে আসলো। এতক্ষণে ইতিও নিজেকে ছাড়িয়ে নিয়েছে মায়ের কাছ থেকে। শারহানকে দেখে ঈশানা আর মালিশা ভ্যাবাচাকা খেয়ে গেল। দুজন এগিয়ে এলো শারহানের দিকে। ইতি এসে শারহানকে বলল, তুমি এসেছো ভাইয়া, বাঁচাও আরোহীকে, ওরা তোমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছে। কি বলছো ইতি? আমার তো এখনো আরোহীর চেক আপ করাতে এনেছি, বাচ্চা সুস্থ আছে কিনা তা জানতে, বললেন মালিশা খান। ডাক্তার এত সময় সেখানে এসে গেছে। ইতি আর কিছু বলার আগে ডাক্তার বলল, আরে মিসেস আরোহী খান, আপনি বাচ্চা অ্যাবর্ট করাতে আসলেন, তবে কার্যক্রম চলাকালীন এভাবে কেন ছুটে চলে এলেন? চলেন আমার সাথে। আমি ওনাকে ছেড়ে দিয়ে বললাম, আপনি মিথ্যা কেন বলছেন? আপনার আমাকে জোর করে ইঞ্জেকশন দিয়ে আমার বাচ্চাটাকে মারতে চাননি? শারহান সাহেব ওই ডাক্তার কয়েকটা নার্সের সাথে মিলে জোর করে আমাকে ধরে ইঞ্জেকশন দিতে চলেছিল। আমি কোনো রূপ পালিয়ে চলে এসেছি। মিথ্যুক মেয়ে। বলেই ডাক্তার আমার দিকে এক হাত বাড়ালে শারহান সাহেব ডাক্তারের হাত ধরে নিলেন অতি স্বাভাবিক ভঙ্গিতে। চোখ দিয়ে ওনার যেন এখনই আগুন বের হবে এমন লাল হয়ে আছে। উনি শুধু শান্ত কণ্ঠে শুধু এটুকুই বলেন, ইতি, আরোহীকে নিয়ে একটা নিরাপদ দূরত্বে সরে যাও, আমি আমার স্ত্রী সন্তানের কোনো বিপদে চাই না। ইতি আমাকে নিয়ে একটু দূরে সরে আসলেই উনি ডাক্তারের না বরাবর একটি ঘুষি বসিয়ে দিলেন। অতঃপর তাকে অনেক মারতে শুরু করলেন উনি। সেখানেই মুহূর্তে অনেক লোক জমা হলো, তবে শারহান সাহেবকে কেউ আটকাতে পারছে না। উনি এমনই অতিরিক্ত রাগে মানুষ চেনেন না, উনি মারতেই ব্যস্ত। ডাক্তার মার খেয়েও অচেতন হয়ে গেছে, তবুও উনি মারছেন ওনাকে। ডাক্তারের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন ঈশানা বলে উঠল, এমনটা কেন করছো শারহান? এত বড় একজন ডাক্তার মিথ্যা কেন বলবেন? তুমি ওই ধোঁকাবাজটার কথায় এসে আমাদের সবাইকে অবিশ্বাস করছো? কথাটা কানে যেতেই শারহান ডাক্তারকে ছেড়ে ঈশানার গাল বরাবর একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের টাল সামলাতে না পেরে ঈশানা ফ্লোরে পড়ে গেল। শারহান গর্জে উঠে বলল, সাহস হলো কি করে তোর ওকে ধোঁকাবাজ বলার?
ওর নামে এত বড় মিথ্যা অপবাদ দেওয়ার? যে মেয়ের সন্তান বাঁচানোর জন্য সেদিন আমার কাছে কাকুতি মিনতি করেছিল, সেই দুরূহ অবস্থায় সেই নিজের সন্তান মারতে চাইবে? যে চাইলে সেদিনই তার অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছিল, সেদিন তাকে মেরে ফেলতে পারত, সে আজকে এইভাবে তাকে মারতে চাইবে? তোরা বললি আর আমি মেনে নিলাম। আমার ভালোবাসাকে ঠুনকো পেয়েছিস তোরা, চাইলেই তাতে ধুলা দিয়ে ঢেকে দিবি। দেখো সারহান, আমরা আরোহীর চেক আপ করাতে এনেছিলাম, বাকি আমরা কিছুই জানি না। আরোহীর ওপর এমন অন্ধবিশ্বাস তোমার ঠিক হচ্ছে না। শ্যাট আপ! গর্জে ওঠে সারহান, দেওয়ালে ঘুষি বসিয়ে দিল। তার একদম পাশে দাঁড়িয়েছিলেন মালিশা খান। সারহান ওনার একদম চোখে চোখ রেখে বলতে লাগলো, রাগে দাঁত চেপে, জন্ম দিয়েছ যথেষ্ট সম্মান করি, তাই বেঁচে গেলে, নয়তো সারহানের সাথে এত বড় মিথ্যা বলার সাজা কেমন হতো তা তুমি ভালো করেই জানো। চললাম আমি আমার স্ত্রী সন্তান নিয়ে। ভুলে যেও সারহান নামের কেউ ছিল তোমাদের জীবনে। মালিশাকে কথাগুলো বলে সারহান এগিয়ে গেল আরোহীর দিকে। এসে আমায় কোলে তুলে নিলেন, নিয়ে হাঁটা শুরু করলেন কারের দিকে, আর না তাকিয়ে। উনি আমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার আমার চেক আপ করলেন, আমাকে কেবিনে বসিয়ে রেখে ওনার সাথে বাইরে গেলেন ডক্টর। ডক্টর, কেমন দেখলেন ওকে? আর বেবি ঠিক আছে তো? ইয়েস মিস্টার সারহান, আপনার ওয়াইফ আর বাচ্চা একদম সুস্থ আছে, তবে একটু খেয়াল রাখবেন। আমার যতটুকু মনে হয় উনি মানসিক অনেকভাবে অনেকটা ভেঙে পড়েছেন। এভাবে চলতে থাকলে ওনার আর বাচ্চার ক্ষতি হতে পারে। যতটা পারেন আপনি ওনাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। ওকে ডক্টর। উনি আবারও কেবিনের ভেতরে এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি বললাম, এই যে এত মারামারি করে ক্লান্ত হননি আপনি, যে এবার আমায় কোলে তুলে নিয়ে ঘুরছেন? আমি হাঁটতে পারবো নামায়। চুপচাপ বসে থাকো কোলে, এত কিছু ভাবতে হবে না তোমায়। অতঃপর উনি আমাকে কোলে করে এনে গাড়িতে বসালেন, তারপর গাড়ি ছেড়ে দিলেন। আবারও নিয়ে এলেন উনি আমায় নিজের ফার্ম হাউজে। কতদিন পর এখানে এসেছি, খুব ভালো লাগছে আমার। এখানেই তো শুরু হয়েছিল আমার টোনাটুনির সংসার। কত স্মৃতি জমে আছে এই বাড়িতে আমাদের। উনি আমাকে কোলে করে এনে সোজা আমাদের বিছানায় বসিয়ে দিলেন। আমার খেয়ালগুলো ওনার হাতের দিকে। দেওয়ালে ঘুষি মারায় আরো ছিলে গেছে এখানে, এতে আমার মন ওতালা হয়ে গেল। আমি আগে লক্ষ্য করিনি, এবার আমি অস্থির হয়ে পড়লাম। এ কি, আপনি আবারও হাতে ক্ষত করিয়ে নিলেন? দাঁড়ান, আমি ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসি। আরে ওঠো না তুমি, আমি ঠিক আছি। না, আপনি একদমই ঠিক নেই। আরে কাঁদছো কেন? কাদার একটা বাহানা চাই না তোমার? আপনার হাত? কিছুই হয়নি আমার হাতে, কান্না বন্ধ করো, আমি ফার্স্ট এইডস আনছি। অতঃপর উনি আমার চোখের জল মুছে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এলেন। আমি ওনার হাতে আবার ব্যান্ডেজ করে দিলাম। তারপর বললাম, কেন করলেন আপনি এমনটা? মা বাবা ছেড়ে আসা একদমই ঠিক না। আপনি আমার জন্য ওনাদেরকে ছেড়ে এসেছেন, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। এখানে তোমার কোনো দোষ নেই, ওনারা নিজেদের দোষে আমায় হারিয়েছেন। যেখানে আমার স্ত্রী সন্তান নিরাপদ না, সেখানে আমি ওদের নিয়ে থাকতে পারি না। তুমি এইসব নিয়ে ভেবো না, ডাক্তার বলেছে তোমায় চিন্তা না করতে। এত ভালোবাসেন আপনি আমাদের? আমায় একটা ইম্পর্টেন্ট কল করতে হবে, আমি আসছি। আমি জানি। কথাটা কাটিয়ে উনি চলে গেলেন। তবে এই দূরত্ব খুব জলদি শেষ হবে এই বিশ্বাস আমার আছে। রাত হয়ে গেছে। উনি এরপর আর আমার পাশ থেকে সরেননি। ভালো করে কথা না বললেও অনেক খেয়াল করেছেন আমার। একটু আগে আমাকে খাওয়ালেন, এবার আমি শুয়ে আছি, উনি আমার পাশে শুয়ে আছেন। তবে আমার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে শুয়ে আছেন। বিছানার এক প্রান্তে আমি আর অন্য প্রান্তে উনি। এবার আমি এগিয়ে গেলাম ওনার দিকে, তারপর ওনার বুকে মাথা রাখলাম আর বলতে শুরু করলাম। আজ কোনো প্রমাণ ছাড়াই আমার কথায় বিশ্বাস করে গেলেন, তবে এই প্রমাণগুলোর জন্য কোনো এই তিক্ততা টাঙিয়ে রেখেছেন আমাদের মাঝে। সব সময় তো চোখের দেখা সত্য হয় না। কেন এমনটা করছেন আপনি? অনেক রাত হয়েছে, ঘুমাও আরোহী। ওনার কথাটা শুনে মনে অনেক কষ্ট পেলাম আবার, তবুও তা গায়ে মাখলাম না, কারণ আমি জানি সবকিছু শেষে উনি আমায় ভালোবাসেন। উনি আমায় ধরছেন না, তাই ওনার হাত টেনে জোর করে আমার উপরে রেখে ঘুমানোর চেষ্টা করলাম। অনেকক্ষণ পর আরোহী ঘুমিয়ে গেলে তা বুঝতে পারলো সারহান।
তারপর ওকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পারছি না আরু, আমি কোনো মতেই সব ঠিক করে নিতে। তিক্ত পিছু টানটা আমায় ছাড়ছেই না। তবে এই পিছু টান আমি ছাড়বো অবশেষে। সত্য তো আমায় জানতেই হবে। তারপর আরোহীর মাথায় হাত বুলিয়ে নিজেও ঘুমানোর চেষ্টা করলো সারহান।